রাখবেন। মাইক্রোফোনের সামনে হিন্দু সংহতি সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী তপন ঘোষ মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি। ভাই কয়েকটা দরকারি কাজ করতে হবে, প্রথমত আমাদের ইসলামিক জেহাদ এবং ইসলামিক অ্যাগ্রেশন অ্যান্ড এক্সপ্যানশন, এটা শুধু যে বাংলাকে ভাগ করে 2-3 ভাগ বাংলাকে নিয়ে নিয়েছে তাই নয়, এটা সমগ্র পূর্ব ভারতে থাবা বসিয়েছে, সমগ্র বিহারে থাবা বসিয়েছে, ঝাড়খণ্ডের পাকুড়, রাজমহল, ধানবাদ এ সমস্ত জেলাতে থাবা বসিয়েছে, আসামে অনেক আগেই থাবা বসিয়েছে। আমরা এই বাংলাতে যে লড়াই শুরু করেছি, মাটি বাঁচানোর লড়াই শুরু করেছি, সেই লড়াই দেখে উৎসাহিত হয়ে আসাম এবং ঝাড়খণ্ডের যুবকরা, হিন্দু যুবকরা এগিয়ে এসেছেন এবং তারা সেখানে হিন্দু সংহতির কাজ শুরু করেছেন। তাই আজকে মঞ্চে আমরা সেই আসামের বরাক ভ্যালি বা শিলচর থেকে যারা এসছে তাদের শুধু পরিচয় করিয়ে দিচ্ছি। সঞ্জীব নাথ, পান্তু চন্দ, এরা প্রায় 15 জন প্রতিনিধি আসাম থেকে এসেছে। এরকম ভাবেই ঝাড়খণ্ড থেকেও প্রতিনিধি এসেছে। তারা ওখানে এই হিন্দু সংহতির কাজ, বাংলা সংহতি নয়, বঙ্গ সংহতি নয়, যখন 2008 সালে কাজ শুরু করেছিলাম আমি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে করব বলে শুরু করেছিলাম, কিন্তু কি জানি মা কালীর কৃপা আমি আমার নামের মধ্যে বাংলা বঙ্গ কথাটা ঢোকাইনি, হিন্দু সংহতি দিয়েছিলাম। আজকে দেখছি হিন্দু সংহতি মা কালীর কৃপায় এই হিন্দু যুদ্ধের আহ্বান, মাটির বাঁচানোর এই লড়াইয়ের আহ্বান ঝাড়খণ্ড এবং আসামে প্রসারিত হয়েছে। তাই তারা আজকে এই কাজে অংশগ্রহণ করেছে। এরপর বিহার, তারপর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, তারপর ওই আজমগড়, আর তারপর এই পশ্চিম উত্তরপ্রদেশের ওই আলিগড়, দেওবন্দ, মোরাদাবাদ, সে পর্যন্ত এই হিন্দুর সংহতিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটি কাজ আছে আমাদের জন্য, মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করেছেন। ধুলাগড়ে তো কিছুই হয়নি, গোটা পৃথিবীর লোক ভিডিও দেখে নিল, ঘর বাড়ি জ্বলছে, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে, মানুষ কাঁদছে, আর তারপরে মমতা ব্যানার্জি বলছেন কই কিছুই হয়নি। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী হিসেবে শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনার এই ডিনায়াল কি আপনার সম্মান বৃদ্ধি করছে? ধুলাগড়ে কিছুই হয়নি, আচ্ছা ধুলাগড়ে না হয় কিছুই হয়নি, 2015 সালের সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই শহীদ মিনারে মিটিং এর সময় আপনার 4 জন আইপিএস অফিসার এইখানে মার খেয়েছিলেন, প্যান্টে তুলে ছুটে পালিয়েছিলেন। তাদের বিরুদ্ধে কোনো কেস হয়েছে না? কিছুই হয়নি। সেই ধুলাগড়ে কিছু হয়েছে কিনা দেখানোর জন্য আজকে এখানে ধুলাগড়ের ভিকটিমরা উপস্থিত। কি নাম ভাই? প্রশান্ত মন্ডল। বলুন কি হয়েছে, সংক্ষেপে বলুন। মানে আমরা ধুলাগড় গ্রামের বাসিন্দার, আমি আমার ওখানে এলাকায় যে ভারতজাপুর যে জায়গায় বলা হচ্ছে সমস্ত দোকান, ঘর বাড়ি এবং মেয়েদের উপর যা অত্যাচার হয়েছে সেটা আমাদের মমতা ব্যানার্জির কাছে কিছুই হয়নি। সেই অনুযায়ী আমি এই ছোট করে একটাই কথা বলে দিলাম। এই ধুলাগড়ে
মমতা ব্যানার্জি ভিক্ষে দেওয়ার মতো 35,000 টাকার করে চেক ছুড়ে দিয়েছিলেন। আর খোরা হাসানের 2 বউয়ের মধ্যে লড়াইয়ে চোরাই মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল বলে যারা মারা গিয়েছিল তাদের জন্য 2 লাখ টাকা করে ডালি তুলে দিয়েছিলেন। চোরাই মদ খেয়ে মারা গিয়েছিল, 2 লাখ টাকা করে ডালি তুলে দিয়েছিলেন। হজ করতে গিয়েছে, সেখানে তাদের ব্যবস্থাপনা, সৌদি আরবের ব্যবস্থাপনা, তার ত্রুটিতে যে হজযাত্রীরা মারা গেল তাদের জন্য 10 লাখ, আর ধুলো করে জিহাদি অত্যাচারে সর্বহারা হিন্দুর জন্য 35,000 ভিক্ষের দান ছুড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। ভাবছেন হিন্দুরা আপনারা এই ভিক্ষের দান নিয়ে তারা তাদের জীবন কাটাবে? আজকে সেরকম 13টি পরিবারের পক্ষ থেকে আবেদন এসেছে আমাদের কাছে। ওই 13টি পরিবারের সমস্ত সন্তানদের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমরা গ্রহণ করেছি ধুলাগড়ের ওই জিহাদি অত্যাচারের ভিকটিম পরিবারের হাত থেকে। আমার কাছে সঙ্গে উপস্থিত আছেন গঙ্গাসাগরের একজন মা, ইনি অতি দরিদ্র। এর মেয়ে গঙ্গাসাগরে ভিক্ষা করত। কি নাম ছিল যেন মেয়েটার? মানসী পাত্র। তাকে ওখানকার মুসলমানরা রেপ করে হত্যা করলো। তাদের নামে এফআইআর করার পরেও তারা জামিন পেয়ে যাচ্ছে এবং বাকিরা তারা এখনো পর্যন্ত ধুমকি দিচ্ছে। এরকম কত হিন্দু নারী ওই ইসলামিক লালসার বলি হয়েছে, আর কত হবে? সেরকম একটা মাকে আজকে আমরা এই মঞ্চে উপস্থিত করেছি। মমতা ব্যানার্জি কিছুই হয়নি দেখানোর জন্য আমরা ব্যবস্থা করেছি। আপনি যান, এবার যান। এদের কেস আমরা শুধু পড়ে মনে করবেন না যে আমরা দেখিয়ে লোক তাতাচ্ছি। এই কেসগুলো কিন্তু আমরা পার্সু করছি, প্রত্যেকটি কেস আমরা পার্সু করছি। আমরা তাদেরকে সর্বরকমের সহযোগিতা করছি, আইন দিয়ে, কোর্টে, অর্থ দিয়ে, সব রকমে আমরা এদের সহযোগিতা করছি। আজকের সভায় উপস্থিত আমেরিকা থেকে আগত, সুদূর শিকাগো, যার বাড়িতে আমি গিয়ে বারবার আতিথ্য নিয়েছি, শ্রী প্রসাদ এলমঞ্চি। নিউ জার্সি থেকে আগত শ্রী সত্তা দোষাপতি। আমেরিকা থেকে আর একজন ছিলেন শ্রী পবিত্র চৌধুরী। আমেরিকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমেরিকা চ্যাপ্টারের সভাপতি শ্রী অশোক কর্মকার। মঞ্চ উপবিষ্ট পরম শ্রদ্ধেয় স্বামী প্রদীপ্তানন্দজি, স্বামী রাধাকান্তজি মহারাজ, স্বামী শিবেন্দ্রানন্দজি, স্বামী অম্বিকানন্দজি মহারাজ, স্বামী আগমানন্দজি এই মঞ্চে উপস্থিত আছেন। জম্মু কাশ্মীরের কাশ্মীরি হিন্দুদের লড়াইয়ের নেতৃত্ব দানকারী শ্রী অজয় সিংহ মহাশয়, মঞ্চ উপবিষ্ট স্বামী তেজসানন্দজি, বিপ্লব বিজয় দাস, মঞ্চ উপবিষ্ট অন্য অতিথিবর্গ এবং আমার সংগ্রামী ভাইগণ। কয়েকটি কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। গরম বক্তৃতা করার মতো স্কোপ নেই। প্রথমে বলুন, আমার যুবক ভাইরা বলো, তোমরা কি হিন্দু সংহতির দ্বারা পরে উত্তর দেবে, তোমরা কি হিন্দু সংহতির সাপোর্টার? আমি খুশি হলাম না, হিন্দু সংহতির সাপোর্টার চাই না। তোমরা কি শুধু পাবলিকের ভিড়? বলো তোমরা হিন্দু সংহতির যোদ্ধা কিনা? বলো তোমরা হিন্দু সংহতির যোদ্ধা কিনা? হিন্দু সংহতির যোদ্ধা মানে হিন্দু সমাজের যোদ্ধা। আমার দ্বিতীয় কথা ভালো করে শোনো। আজকে এই মুহূর্তে আমরা এখান থেকে 6 জনকে হাসপাতালে পাঠালাম। তার আগে কাকদ্বীপ হাসপাতালে 3 জন ভর্তি হয়েছে। ওই কাকদ্বীপ রোডে, গঙ্গাসাগর হাই রোডে, ভূতমোল্লার হাটে মুসলমানরা
আমাদের গাড়ি আক্রমণ করে ভয়ঙ্কর অত্যাচার করেছে 3 জন কাকদ্বীপ হাসপাতালে, আর বারুইপুর বাইপাসে মালঞ্চ মোড় আর গোবিন্দপুর মোড়ে আমাদের উপর জেহাদি তৃণমূলের আক্রমণ হয়েছে। বারুইপুর হাসপাতালে আমাদের 5 জন। এই যে এত, এবং কয়েকজন হয়তো মারাও যেতে পারে। এই যে এতজন আজকে হিংসার বলি হলো, এরা সকলে হয় ইসলামিক হিংসার বলি অথবা ইসলাম মুসলমান তোষণকারী তৃণমূলী হিংসার বলি হলো। হুগলির জাঙ্গিপাড়াতেও আমাদের উপর আক্রমণ হয়েছে। এরা যে আজকে হিংসার বলি হলো, হিংসার শিকার হলো, এই রাজ্যের প্রশাসন যিনি চালাচ্ছেন মমতা ব্যানার্জি, তিনি সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ। তাই মমতা ব্যানার্জি তো অবশ্যই দায়ী, ঠিক তো? কিন্তু বন্ধু মমতা ব্যানার্জি আজকে এই অত্যাচারের জন্য, হিন্দুর উপরে এই অত্যাচারের জন্য মমতা ব্যানার্জি একা দায়ী নন। মমতা ব্যানার্জি একা দায়ী নন, দ্বিতীয় একজন অপরাধী আছে, দ্বিতীয় একজন দোষী আছে। সেটাকে জানো তোমরা? তোমরা জানো না? তাহলে জেনে নাও ভালো করে। সেই দ্বিতীয় অপরাধীর নাম হলো তপন ঘোষ। হেসো না। তপন ঘোষ যদি তোমাদেরকে রাস্তায় বের না করত তাহলে তো এই আক্রমণ হতো না। মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির উকিল যারা, তারা তো এই কথাই বলবে যে তপন ঘোষই তো উত্তেজনা সৃষ্টি করেছে। আমার ডাকে যদি তোমরা আজকে রাস্তায় না বের হতে তাহলে তো এই আক্রমণ হতো না। তাহলে মমতা ব্যানার্জি তো একা দায়ী নয়, দ্বিতীয় দায়ী তপন ঘোষও। যাদের উপর আজকে আক্রমণ হলো, অত্যাচার হলো, যারা আহত হলো, তাদের জন্য আমি দায়ী। আমার এই অপরাধকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু তার পরের প্রশ্ন হলো এটা যে আমি তোমাদেরকে রাস্তায় বের করলাম, রাস্তায় নিরাপত্তা তোমরা পেলে না, অর্থাৎ রাস্তা তোমার হাতের বাইরে চলে গেছে, তাই না? তাহলে রাস্তা যদি হাতের বাইরে চলে যায় তাহলে ঘরের ভিতরটার কতদিন নিরাপদ থাকবে বন্ধু? তাই যখন রাস্তায় তুমি নিরাপত্তা হারিয়ে ফেলেছ, তখন তুমি ঘরের ভিতরে বসে অপেক্ষা করবে যে ওই আক্রমণটা কখন তোমার ঘরে আসবে নাকি রাস্তাতে গিয়ে তার মোকাবেলা করবে? উত্তর দাও। গত বছর আমাদের উপর আক্রমণ হয়েছিল, ওই উলুবেড়িয়াতে গত বছর আমাদের উপর আক্রমণ হয়েছিল। এবছর আমাদের উপর আক্রমণ হলো। গত বছর মমতা ব্যানার্জির সরকার ছিল, এবছর মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার আইন মানা হিন্দুদেরকে রাস্তায় নিরাপত্তা দিতে পারলেন না। নিরাপত্তাহীনতা রাস্তাকে গ্রাস করলো। এইবার নিরাপত্তাহীনতা এগিয়ে আসছে তোমার ঘরের দিকে। বলো, তুমি ঘরে বসে অপেক্ষা করবে না রাস্তায় ঝাঁপিয়ে পড়ে ওই নিরাপত্তাহীনতা, ওই জিহাদি আগ্রাসনের মোকাবেলা করবে? বলো। আমার কথাটা জটিল হয়ে গেল নাকি? আমার কথাটা কঠিন হয়ে গেল নাকি? যে তুমি রাস্তায় নিরাপদ নও, তুমি রাস্তায় নিরাপদ নও, তাই তুমি ভাবছো ঘরের ভিতর তুমি নিরাপদ হবে? ও ভাই, কচ্ছপ শুনেছো? কচ্ছপ দেখেছো তো? আমাদের গায়ের চামড়া যতটা মোটা না, ভগবান কচ্ছপের চামড়াটা তার থেকে 10 গুণ বেশি মোটা করে দিয়েছে। 10 গুণ না, তার থেকে 20 গুণ বেশি মোটা করে দিয়েছে। কিন্তু বিপদ দেখলেই কচ্ছপ যেহেতু তার মাথাটা ঢুকিয়ে নেয়, তাই আজকের ভারতে বা পৃথিবীতে সব থেকে
বিপন্ন প্রজাতি তো কচ্ছপ, তাই না? কচ্ছপ খাওয়া, কচ্ছপ মারা বেআইনি না ভাই? কচ্ছপে তো বিপন্ন হয়ে গেল কি করে? তার চামড়া তো সব থেকে মোটা, সে মাথাটা তো তাড়াতাড়ি ঢুকিয়ে নেয়, তাহলে কচ্ছপে তো বিপন্ন হয়ে গেল কি করে? তাহলে তুমি ভাবছো যে রাস্তায় বিপদ, ঘরে ঢুকে বিপদ কাটাবে, একটু কচ্ছপের সঙ্গে নিজেকে তুলনা করো ভাই, কচ্ছপের সঙ্গে নিজেকে। তাই তাই ভেবে দেখো, যদি বিপদ দেখলে কচ্ছপ যেমন মাথাটা ঢুকিয়ে নেয়, বিপদ দেখলেই তোমরাও যদি ঘরে ঢুকে পড়ো, তোমাদের পরিণতিটা কিন্তু কচ্ছপের মতো হবে। আমি ভুল বলছি? বুঝতে পারছো কথাটা? তাহলে লড়াই কোথায় করতে হবে? লড়াই কোথায় করতে হবে? রাস্তায় লড়াই করতে হবে। তার কারণ পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেছে। তাই রাস্তায় লড়াইয়ের জন্য প্রস্তুতি করছো? আরে বুঝতে পারছো না নাকি? রাস্তায় লড়াইয়ের জন্য প্রস্তুতি করছো? বারবার অনুরোধ আসছে আমার কাছে কিছুটা হিন্দিতে বলার জন্য, मुश्किल আছে। कैसे कहूं? मैं ये बता रहा हूं इन बच्चों को, मेरे बच्चों को, कि भाई सड़क तुम्हारे लिए अनसेफ हो गया, तो इसके बाद तो घर तुम्हारे लिए अनसेफ होगा ना, कि तब तक इंतजार करते रहोगे जब तक खतरा तुम्हारे घर तक आ जाए, या जहां सड़क पे तुम पर हमला हुआ है वही सड़क पे जाकर उसका मुकाबला करोगे। यही मैंने उनको बताया। আরো দুটো সূচনা দিই। এই মাত্র খেজুরির গাড়ি, একটা ঘটনা বলি, শুনলে আপনাদের অনেকে ভালো লাগবে না, আমিও শোনা কথা, খুব দায়িত্ব নিয়ে বলছি না, তাও শোনা কথা বলছি। মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে, নন্দীগ্রাম তো মমতা ব্যানার্জির তীর্থক্ষেত্র না? মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে, শোনো ভালো করে মন দিয়ে। ফেরার পথে ওনাকে একটু ফ্রেশ হওয়ার জন্য, চা জল খাওয়ার জন্য কোন একটা বাড়ি, বেশ 3 তলা পাকা বাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জানেন না, টাটা সুমোর দরজাটা খুলে নামতে যাচ্ছেন, নিয়ে জিজ্ঞেস করলেন এটা কার বাড়ি? তো তখন লোকালটা বললো এটা হচ্ছে শেখ সুফিয়ানের বাড়ি। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি পাটা গাড়িতে তুলে নিলেন এবং বকাঝকা বলে, চল এখানে যাব না। গাড়ি থেকে এক পা নামিয়ে যেই শুনলেন যে শেখ সুফিয়ানের বাড়ি, অমনি মমতা ব্যানার্জি পা তুলে নিয়ে শেখ সুফিয়ানের বাড়ি ঢুকলেন না। কেন ঢুকলেন না? কেন শেখ সুফিয়ান আর আবু তাহের, এই মার্কা মারা ক্রিমিনাল, তারা আজকে তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা যে ক্রাইম করছে, মমতা ব্যানার্জি, ওই যে নরেন্দ্র মোদী বলেছেন না মনমোহন সিং সম্বন্ধে, যে बाथरूम में रेनकोट पहन के नहाने का कला और मनमोहन सिंह को पता है। ঠিক তেমনি মমতা ব্যানার্জিও শেখ সুফিয়ানের বাড়িতে না ঢুকে ওই জিহাদি ক্রাইম ক্রিমিনালদের কাছ থেকে নিজের ছোঁয়াচ বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন। যাক, এটুকু করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছি, ওই শেখ সুফিয়ান আর আবু তাহেরের আজকে পায়ে, আজকে হাতের ক্রিয়নক হয়ে গেছে, হাতের পুতুল হয়ে গেছে দর্দণ্ড প্রতাপ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমাদের নন্দীগ্রাম এবং খেজুরির সমস্ত গাড়িগুলো আটকে দিয়েছে। শুভেন্দু অধিকারী আজকে জিহাদের একটা ক্রিয়নক হিসেবে কাজ করছে। আমি ঘোষণা করছি, শুভেন্দু অধিকারী হিন্দু বিরোধী, শুভেন্দু অধিকারী ধিক্কার। হিন্দু বিরোধী শুভেন্দু অধিকারীকে জানাই ধিক্কার। হিন্দু বিরোধী শুভেন্দু অধিকারী নির্বাচক, হিন্দু বিরোধী শুভেন্দু অধিকারী নির্বাচক, হিন্দুর শত্রু শুভেন্দু অধিকারী নির্বাচক, হিন্দুর উপর অত্যাচারকারী শুভেন্দু অধিকারী নির্বাচক, হিন্দুর কণ্ঠরোধকারী শুভেন্দু অধিকারী নির্বাচক। অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি শেখ সুফিয়ানের বাড়িতে পা না রাখলেও
শুভেন্দু অধিকারী তাদের হাতের পুতুল হয়ে গিয়ে তিনি হিন্দু সংহতির কাজকে আটকানোর চেষ্টা করছেন। তার এলাকাতে হিন্দু সংহতি তার রাজনৈতিক জমি তো কাটতে যায়নি, অন্য বহু জায়গাতে তৃণমূল নেতারা আমাদের কাজের বিরোধিতা করেনি। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী কেন এই কাজ করছেন? তার রাজনৈতিক জমি হারানোর ভয়ে তো নয়। তাহলে শুভেন্দু অধিকারী মজবুর হচ্ছেন, অর্থাৎ তিনি এত কেলোর কীর্তি করে রেখেছেন, এত অপকীর্তি করে রেখেছেন, ওই ক্রিমিনালদের সঙ্গে তার এত সাঠগাঁঠ আছে যে তারা এক্সপোজ করে দেবে বলে আর তাদের হাতের পুতুল হয়ে গিয়েছেন। আমি ধিক্কার জানাই শুভেন্দু অধিকারীকে যে হিন্দু শক্তিকে ওখানে তিনি আর কুচলে দেওয়ার চেষ্টা করছেন, তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী আপনি হিন্দুদেরকে বাঁচাতে পারবেন না। আপনি বলছেন আপনি বড় হিন্দু, আপনি কত বড় হিন্দু? আপনার এই মুসলমান ক্রিমিনালের গ্যাং দেখলে বোঝা যায়। ওই নন্দকুমারে আপনি কার বাড়িতে ওঠেন? আপনি নন্দকুমার চৌমাথায় কার বাড়িতে ওঠেন? আপনি মুসলমানদের ক্রিমিনাল পাওয়ারকে ইউজ করে রাজনৈতিক জমি দখল করেছেন, ভালোই করে খাচ্ছেন, খান, কিন্তু হিন্দুদেরকে আপনি বাঁচাতে পারবেন না। আমরা আপনার সঙ্গে শত্রুতা করতে চাইনি, আপনি আমাদের সঙ্গে শত্রুতা করেছেন। আমরা রাজি আছি, আমরা বলিদান দিতে রাজি আছি, আমরা জেলে যেতে রাজি আছি। আপনি গোপাল দেবনাথকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, শুভেন্দু অধিকারী গোপাল দেবনাথকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। আমার গোপাল দেবনাথ 2-4 বার জেলে থাকলে কিছু এসে যায় না, কারণ তাদের দাদা, তাদের নেতা তপন ঘোষ সবসময় জেলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এ ভাই, তোমরা জেলে যাবে? জেলে যাবে? ওরা যেন জেলের ভয় যেন না দেখাতে পারে, ওই তৃণমূলের নেতারা যেন জেলের ভয় যেন না দেখাতে পারে। বলে জেলে যাবে? এবারে আর একটা কথা, কোন বাড়ি আমার গুছিয়ে বক্তব্য রাখার সুযোগ হয় না। প্রত্যেক বাড়ি যে আক্রমণের খবর আছে, আমার কর্মীদের রক্তাক্ত হওয়ার খবর আছে, তাতে আমার সুযোগ হয় না। তাই যে কথাগুলো বলবো ভাবি সে কথাগুলো বলে উঠতে পারি না। দরকারি যে একটা কথা বলতে চাই, এখান থেকে আমাদের উপর বাড়ির উপরে আক্রমণ হয়েছিল, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, ফিরে যাওয়ার পথে আমাদের সমস্ত গাড়িগুলো আমতলা হয়ে যাবে, আমাদের সমস্ত গাড়িগুলো আমতলা হয়ে যাবে, এটা সকলে মনে রাখবে। এবারে আর একটা কথা বলতে চাই, এখানে পুলিশ গোয়েন্দা, রাজ্য গোয়েন্দা, কেন্দ্র গোয়েন্দা, তাদের তো 20খানা ভিডিও হচ্ছে সে জানি। আর কখন কাকে ফাঁসানো যাবে, তপন ঘোষকে, কার্তিক মহারাজকে কোথায় ফাঁসানো যাবে, তার জন্য চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু কথা হচ্ছে তপন ঘোষ জেলে যাবে, জেলে কেন? তপন ঘোষ বলিদান যাবে। গুরু তেগ বাহাদুরের বলিদানের মাধ্যমেই শিখ শক্তির উত্থান হয়েছিল। আজও একটা বড় বলিদান চাই, সেই বড় বলিদানের জন্য আমি প্রস্তুত। কিন্তু মনে রাখো বন্ধু, কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজি, এনাকে যদি টাচ করার যদি দুঃসাহস দেখায়, তাহলে আমরা যেন গেরুয়ার মান রাখতে পারি, গেরুয়ার মর্যাদা রাখতে পারি, আমরা যেন তার উপযুক্ত মূল্য চোকাতে পারি। অনেকগুলো কথা বলার মিডিয়া। এখানে আসার আগে হঠাৎ হিন্দুস্তান টাইমসের একজন সিনিয়র সাংবাদিক, তার নাম সৌম্য দাস, তিনি আমাকে ফোন করলেন। আমাকে অনেকেই সাংবাদিকরা ফোন করে, বলেন তপন বাবু, ভ্যালেন্টাইন ডে এর বিরুদ্ধে কি আপনাদের কোন আজকে সভা হচ্ছে? মাথায় রক্ত উঠে যায়। এদিকে সুয়ারের বাচ্চা বলতে ইচ্ছা হয় আমার এই মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদেরকে। সুয়ারের বাচ্চা আমি বলিনি, ওটা তোমাদের জন্য রেখে দিলাম, আমার ইচ্ছা হয়। ওরা দেখাতে চায়, ওই সুয়ারের বাচ্চারা দেখাতে চায়, ওই সুয়ারের বাচ্চারা দেখাতে চায় যে হিন্দু শক্তি মানেই প্রতিক্রিয়াশীল, হিন্দু শক্তি মানেই অবস্কুরান্টিস্ট, হিন্দু শক্তি মানেই পঙ্গাপন্থী, পিছনপন্থী, ব্যাকওয়ার্ড। তাই ভ্যালেন্টাইন ডে এর বিরোধিতা করছে। দেখো ওই তপন ঘোষ, তার দলবল জুটো, ওটা ওদের এজেন্ডা, ওদের লিখতে সুবিধা হবে।
Ignorance is the perfect qualification for the journalists of mainstream media. Ignorance is the perfect qualification for the journalists of mainstream media. अब मेरे बात समझे, हिंदुस्तान टाइम्स मुझे फोन कर रहा कि क्या वैलेंटाइन डे के खिलाफ आपको कोई सभा हो रहा है क्या? उनका ये मतलब है, अगर ऐसा वो भी एक मुद्दा हम जरा टच कर लेना तो दिखाएंगे कि हिंदुत्व हिंदू ताकत यानी एंटी मॉडर्न, वो बैकवर्ड, वो रिएक्शनरी, उसका खाते में मुझे चलना पड़ेगा। ভ্যালেন্টাইন ডে কা বিরোধ করনা। ও ভাই, আমি ভ্যালেন্টাইন ডে কে স্বাগত করছি। ও সৌম্যদাস, হিন্দুস্তান টাইমসের সাংবাদিক, আমি ভ্যালেন্টাইন ডে কে স্বাগত করছি। এ ভাই, প্রেম করো হিন্দু ছেলেরা, যত খুশি মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করো। मैंने कहा, अजय जी, मैंने कहा कि मैं वैलेंटाइन डे को स्वागत कर रहा हूं, सभी हिंदू लड़के मुस्लिम लड़कियों से प्रेम करो, इस करो। हमारा कोई विरोध नहीं वैलेंटाइन डे का। और हिंदुस्तान टाइम्स का पत्रकार, वो आनंद बाजारी फुट्टी बाजार पत्रकार, वो जौन बाजार, वो जापानी तेलेर पत्रकाररा, আমরা ভ্যালেন্টাইন ডে কে স্বাগত করছি। আর কিছু চাই? মেইনস্ট্রিম মিডিয়া, আমরা ভ্যালেন্টাইন ডে কে স্বাগত করছি। প্রত্যেক হিন্দু ছেলেকে বলছি, যাও যত খুশি প্রেম করো। আরে ভাই শোনো, এ বাবা শোনো, এ বাবা শোনো শোনো শোনো, শুধু মুসলমান মেয়েদের সঙ্গে প্রেম করলেই চলবে না। তোমরা যদি মা বাবার ভালোবাসো, শোনো, তোমরা যদি মা বাবার অতি বাধ্য সন্তান হয়ে তোমরা যদি হিন্দু মেয়েদের সঙ্গে যদি প্রেম না করো, আচ্ছা বাবা, মেয়েদের তো একটু প্রেম করতে ইচ্ছা হয় কি না? তাহলে তাহলে তারা কার সঙ্গে প্রেম করবে? তুমি হলে মা বাবার খুব ভালো ছেলে, প্রেম করবে না, তো হিন্দু মেয়েরা তো মুসলমান ছেলের সঙ্গে প্রেম করবে। আর মুসলমান ছেলে তো রেডি হয়ে বসে আছে লাভ জিহাদের জন্য। তাই শুধু হিন্দু ছেলে মুসলমান মেয়ে নয়, হিন্দু ছেলে হিন্দু মেয়ের সঙ্গে তো প্রেম করা দরকার রে ভাই, নাহলে ওই মেয়েগুলো তো লাভ জিহাদের शिकार हो जावे। हिंदू लड़का अगर हिंदू लड़कियों से भी प्रेम नहीं करता है ना, तो बेचारा लड़कियों को तो मन होता है ना प्रेम करने का, तो फिर मुस्लिम लड़के से प्रेम करेगा। हिंदू लड़की, अगर हिंदू लड़का भी उससे प्यार नहीं करेंगे तो फिर हिंदू लड़की क्या करेगी? और फिर मुस्लिम लड़के उसके तो मोस्ट एडवांस मुस्लिम बॉयज आर। সেই আমাদের কোনো ভ্যালেন্টাইন ডের বিরোধ নেই। ও হিন্দুস্তান টাইমস, ও টাইমস অফ ইন্ডিয়া, ও ফুট্টি বাজার, জাপানি তেল, আনন্দ বাজার, ভাই কেউ আনন্দ বাজার পত্রিকা কিনবে না, কেউ আনন্দ বাজার পত্রিকা কিনবে না। ওটা ফুট্টি বাজার আর যৌন বাজার। জাপানি তেল যত খুশি কেন, আনন্দ বাজার কিনো না। এবার আর একটা কথা, আমাদের কথা মেইনস্ট্রিম মিডিয়া দেবে না, খবরের কাগজ দেবে না, টিভি চ্যানেল দেবে না, কারণ আমরা জাপানি তেল বিক্রি করি না, আমরা হিন্দুর নিরাপত্তা বিক্রি করি। কিন্তু ভেবে দেখো, পলাশির কাছে কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম, পলাশির কাছে কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম, সেখানে রাজেশ ঘোষ, ফেসবুকে নাম শীতম ঘোষ, সম্ভবত সেখানে আছে, তাকে মঞ্চে তুলব না, তার বিপদ বাড়াবো না। রাজেশ ঘোষ ফেসবুকে একটা পোস্ট, ভালো করে শোনো, রাজেশ ঘোষ ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, মুসলমানরা তো আমাদের হিন্দু দেব দেবীর যা খুশি তাই করছে। তারই রিয়াকশনে রাজেশের মধ্যে একটু তেজ আছে, একটা পোস্ট দিয়েছিল। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন তো জানে সব, এরা সব বোঝে, প্রশাসন তাড়াতাড়ি রাজেশ ঘোষকে তুলে নিয়ে গেল থানাতে, কালীগঞ্জ থানাতে।
থানাতে বসিয়ে প্রথম পোস্টটা ডিলিট করালো, পোস্টটা ডিলিট করিয়ে তাকে অ্যারেস্ট করে নিল। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে রাজেশ ঘোষকে অ্যারেস্ট করে নিল, অ্যারেস্ট করে কোর্টে তুলে জেলে পাঠিয়ে দিল। তারপরে খবরটা বেরিয়েছে, খবরটা বেরোনোর পর 5,000 মুসলমান ওই বড়চাঁদ ঘর গ্রাম আক্রমণ করলো। কি না তাদের নবী আর তাদের আল্লাহর অপমান করা হয়েছে। নবী কটা বিয়ে করেছে, তার মধ্যে কটা নাবালিকা ছিল, এই সমস্ত কথা বলে রাজেশ ঘোষ অপমান করেছে, তাই তার শাস্তি চাই। সেখানকার হ্যাঁ ভাই, সেখানকার পুলিশ সঙ্গে সঙ্গে নত জানু, হ্যাঁ ঠিকই তো, রাজেশ ঘোষ খুব খারাপ কাজ করেছে, আমরা সেই জন্য রাজেশকে অ্যারেস্ট করে নিয়েছি, আমরা রাজেশকে 295 ধারায় ঢুকিয়ে দিয়েছি। তোমরা বলার আগেই আমরা রাজেশকে অ্যারেস্ট করে নিয়েছি। কিন্তু এই 5,000 জেহাদি মুসলমান বলছে যে না, অ্যারেস্ট করলে হবে না, আমাদের নবীর অপমান করেছে, ওকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা ওর শাস্তি দেব, অর্থাৎ ওকে ছিঁড়ে খাবো আমরা। মুসলমানদের এই ঔদ্ধত্য, এটা কি চোখ এড়িয়ে যাওয়ার মতো? তাদের কোন অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগ তারা প্রশাসনের কাছে জানাবে, সরকারের কাছে জানাবে। সরকার যদি স্টেপ না নেয় তাহলে তারা আন্দোলনে যাবে এবং সে আন্দোলন হবে শান্তিপূর্ণ। দাউদপুরের গণেশ, নন্দীগ্রাম আর খেজুরির গাড়ি, শুভেন্দু অধিকারীর চালেরা আমাদের গণেশের ঘর ভেঙে দিয়েছে। হ্যাঁ, ঘর, শুভেন্দু অধিকারীর চালেরা আমাদের গণেশের ঘর ভেঙে দিয়েছে। পুলিশ প্রশাসন আমাদেরকে বলে যে তোমরা আইন পথে চলো, তোমরা আইন মেনে চলো, যা কিছু করবে তোমরা লিগালি করো, লিগালি করো। 2016 সাল 3রা জানুয়ারি কালিয়াচকে 2 লাখ মুসলমান রাস্তায় নেমে পড়ল। কোন রাস্তায়? ভিতরের গলি রাস্তায় নয়, ন্যাশনাল হাইওয়ে 34 NH 34-এ 2 লাখ মুসলমান। কি তাদের দাবি, কি তাদের ক্ষোভ, অভিযোগ? না, কমলেশ তেওয়ারি বলে একজন, সে বাংলার নয়, বিহারের নয়, উত্তরপ্রদেশের, আবার পশ্চিম উত্তরপ্রদেশের, মানে দিল্লির কাছে। সেখানে কমলেশ তেওয়ারি বলে একজন, ওই নবীর কটা বউ ছিল, তার মধ্যে কটা নাবালিকা ছিল, তার মধ্যে আবার ছেলের বউ ছিল, ছেলেকে দিয়ে তালাক দিয়ে বিয়ে করেছিল, এইগুলো সমস্ত কমলেশ তেওয়ারি ফেসবুকে পোস্ট করেছিল। সেই জন্য কমলেশ তেওয়ারিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে, কমলেশ তেওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে, সে জেলে। তার 1 মাস পর 3রা জানুয়ারি 2016 কালিয়াচকে 2 লাখ মুসলমান রাস্তায় নেমে পড়ল। তারা কালিয়াচক থানা ভাঙচুর করে দিল, ওসি পালিয়ে গেল মালদাতে, বাকি পুলিশরা কাছাকাছি বালিয়াডাঙ্গা গ্রাম, ওখানে সেই বালিয়াডাঙ্গার হিন্দুদের বাড়িতে বাকি পুলিশ আশ্রয় নিল। 12খানা থানার গাড়ি, 12খানা গাড়ি জ্বালিয়েছিল, গোটা থানা ভেঙে চুরমার করে আগুন দিয়ে দিয়েছিল। কেন? তাদের ক্ষোভটা কি, অভিযোগটা কি? না, কমলেশ তেওয়ারি তাদের নবী সাহেবের প্রাইভেট জীবন নিয়ে কথা বলে অন্যায়, হ্যাঁ সত্যি অন্যায় করেছে কমলেশ তেওয়ারি, সত্যি অন্যায় করেছে। তার আগে মুসলমানরা কি করেছিল? না, RSS এর প্রচারকদের সম্বন্ধে কিছু বদনাম দিয়েছিল। বেচারা কমলেশ তেওয়ারি RSS করে না, সে করে হিন্দু মহাসভা, কিন্তু RSS এর অপমান তার গায়ে লেগেছে, তাই তার রিয়াকশন এসে নবী সাহেবের প্রাইভেট লাইফ, যা হয়তো সত্যি হতেও পারে, তাই নিয়ে বলেছিল। হ্যাঁ, মুসলমানরা RSS কে অপমান করেছে বলে আমরা একটা অপমান করবো, তো আইনের কথা হতে পারে না। খুনের পাল্টা খুন তো সভ্য সমাজে চলে না, আইনের সমাজে চলে না। কিন্তু কমলেশ তেওয়ারি যে ইসলামকে বা ইসলামের নবীকে অপমান করেছে, তার জন্য তাকে তো অ্যারেস্ট করা হয়েছে, সে তখনও জেলে।
তাহলে পরে মুসলমানরা 2 লাখ মুসলমান রাস্তায় নামলো কেন? এ প্রশ্ন মুসলমানকে করতে পারবে? আছে কোন বাপের বেটা? আছে কোন শুভেন্দু অধিকারী? যে কমলেশ তিওয়ারি অন্যায় করেছে, ইসলামের অপমান করেছে, নবী সাহেবের অপমান করেছে, সেই জন্য মুসলমানরা ক্ষুব্ধ। হ্যাঁ, তাদের ক্ষোভটা ন্যায়সঙ্গত। তাকে তো অ্যারেস্ট করা হয়েছে, জামিন পর্যন্ত দেওয়া হয়নি। আপনাদের এখানে তো পুলিশ খুনের পরেও মুন্না ইকবাল জামিন পেয়ে যায়। এই কলকাতা পুলিশের তাপস চৌধুরী খুন করেও মুন্না ইকবাল জামিন পেয়ে গেল। খোরা কাসেম জামিন পেয়ে গেল। 170 জন লোককে মেরে খোরা কাসেম, খোরা বাদশাহ জামিন পেয়ে গেল। কমলেশ তিওয়ারি জামিন পায়নি। তাহলে মুসলমানরা রাস্তায় নামলো কেন? শুধুই লাদেন আর বরকতিকে গালাগালি দিলে হবে না। সাধারণ মুসলমান তারা রাস্তায় নামলো কেন? তারা কি আইনের পথে চলতে চায় না? এ প্রশ্নটা কে করবে? তোমাদের ক্ষোভ ন্যায়সঙ্গত, তোমাদের ক্ষোভের প্রতিকার করা হয়েছে। কমলেশ তিওয়ারিকে অ্যারেস্ট করা হয়েছে, পলাশী কালীগঞ্জের রাজেশ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে তারপরে তোমরা রাস্তায় নেমে তোমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছ কেন? ও পুলিশ বাবা জীবনডা, ও পুলিশ বাবা জীবনডা। আরে আজকে যে রাজ্যের ডিজি আছেন, এটাকে আমি অনেকদিন থেকে চিনি। ওই সুরজিৎ কর্পুর কাছ থেকে আমি অনেকদিন থেকে চিনি। 2008 সালে যখন আমার উপর আক্রমণ হয়েছিল গঙ্গাসাগরে, তখন থেকে আমি চিনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, হিন্দু যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তোমরা চোখ রাঙাও, আইন নিজের হাতে তুলে নিচ্ছ কেন? এই যে সাধারণ মুসলমানরা তারা যে তাদের এই নগ্ন চেহারা দেখাচ্ছে, তারা বলছে রাস্তায় নেমে আমরা ইসলামের অবমাননাকারীদের ছিঁড়ে খাবো, তারা যে আইন নিজের হাতে তুলে নিতে চাইছে, এই জন্য কে দায়ী? কে দায়ী? দাঁড়ান। কালিয়াচকে 2 লাখ মুসলমান ওই হিংসার আওয়াজ নিয়ে রাস্তায় নেমেছিল। আওয়াজ নয়, হিংসার অ্যাকশন নিয়ে রাস্তায় নেমেছিল। আর কালীগঞ্জে বড়চাঁদ ঘরে 5000 মুসলমান, তারাও হিংসাত্মক হয়ে উঠল। তাহলে প্রশাসক হিসেবে প্রশাসনের কি কর্তব্য? তাহলে একটাই কর্তব্য, গুলি করো, গুলি চালাও 2 লাখ লোকের উপরে, গুলি চালাও 2 লাখ লোকের উপরে। এবার বলবে সেটা তো প্র্যাকটিক্যাল নয়। আমিও মানি সেটা প্র্যাকটিক্যাল নয়। 2 লাখ লোকের উপর গুলি চালানো যায় না, আমিও মানি। তাহলে কি আর কোন উপায় নেই? 1 লাখ 2 লাখ নিয়ে রাস্তায় নামতে পারলে পরেই আইন তুলে নেওয়ার, নিজের হাতে তুলে নেওয়ার পারমিশন তারা পেয়ে যাবে, লাইসেন্স তারা পেয়ে যাবে। উত্তর দিন ডিজিআইজি, উত্তর দিন মমতা ব্যানার্জি, উত্তর দিন পার্থ চ্যাটার্জি, মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে উত্তর চাইবে না। তাহলে বলো ভাই, দাঁড়াও, তাহলে বলো ভাই, সত্যি তো কালিয়াচকে 2 লাখ মুসলমান হিংসাত্মক হয়ে রাস্তায় নামলো, গুলি তো চালানো যাবে না? সত্যি 2 লাখ উপরে? হ্যাঁ, যদি আব্রাহাম লিঙ্কন হতো গুলি চালাতো, 2 লাখের উপর গুলি তো চালানো যাবে না। তাহলে কি কিছুই করার নেই? বলো, তাহলে কিছু করার আছে না নেই? আছে। এদের পালের গোদাকে খুঁজে বের করতে হবে, এদের উস্কানিকে দিচ্ছে খুঁজে বের করতে হবে। সেটা যদি ইমাম বরকতি হয়, সেটা যদি সিদ্দিকুল্লাহ হয়, সেটা যদি তোহা সিদ্দিকী হয়, সেটা যদি তোমার আঁচলের নিচে ববি হাকিম হয়, যেই হোক না কেন, খুঁজে বের করার দায়িত্ব তোমার গোয়েন্দা বিভাগের। তাদেরকে তোমাকে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার করলে হবে না, তাদের এই অপরাধ বলতে হবে। এরা সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানকে উস্কানি দিয়েছিল, তাদেরকে নিজের হাতে আইন তুলে নেওয়ার প্ররোচনা দিয়েছিল। এই ধর্মতলার বুকে দাঁড়িয়ে, এই ধর্মতলার বুকে বসে, এই মঞ্চে
আমি মা কালী স্বামী বিবেকানন্দের ছবি রেখেছি, আর ইমাম বরকতি মমতা ব্যানার্জির বিরাট ছবি লাগিয়ে বলছেন নরেন্দ্র মোদীর মুখ যে আলকাতরা দিয়ে কালি করে দেবে আর দাড়িটা কেটে আনবে তাকে 10 লাখ টাকা আমি গিফট দেবো। তারপরেও বুঝতে পারছেন না যে উস্কানি কে দিচ্ছে, প্ররোচনা কে দিচ্ছে। তাই 2 লাখ লোকের উপরে গুলি চালাননি। দ্যাট ক্যান বি আন্ডারস্ট্যান্ডেবল, দ্যাট ক্যান বি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এই যে উস্কানি দাতা মমতা ব্যানার্জি, আপনি নিজেকে খুব বীর নারী বলে মনে করেন না? আপনি নিজেকে খুব বীর নারী বলে মনে করেন না? আপনার ছবি মিস ইউজ করলো, আপনার ছবি মিস ইউজ করলো, আপনার ছবি এত বড় করে লাগিয়ে তার সামনে ওই লালদাড়ি বরকতি সে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে। তাহলে কি মমতা ব্যানার্জি মনে করে নেব আপনিই তাকে দিয়ে এটা করাচ্ছেন, নাকি আপনি অসহায়, আপনি হেল্পলেস? উত্তর দিন মমতা ব্যানার্জি। আমাকে গ্রেপ্তার করবেন, কেস দেবেন? কত কেস খেয়েছি। মমতা ব্যানার্জি আমাকে কেসের ভয় দেখাবেন না, মমতা ব্যানার্জি আমাকে কেসের ভয় দেখাবেন না। অনেক কেস খেয়েছি, অনেকবার জেল খেটেছি। আপনাদের মহিয়সী নারী ইন্দিরা গান্ধীর জেল খেটেছি। 1975 সালে জরুরি অবস্থার সময় প্রেসিডেন্সি জেলে 3 মাস থেকেছি, অনেকবার জেল কাটেছি। মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করুন, তবেই তো মানুষ বুঝতে পারবে যে আমি কতটা উস্কানি দিলাম আর ইমাম বরকতি কতটা উস্কানি দিয়েছে। ইমাম বরকতির আপনি চুলের ডগা স্পর্শ করতে পারলেন না, আপনি ইমাম বরকতির চুলের ডগা স্পর্শ করতে পারলেন না। তপন ঘোষকে গ্রেপ্তার করে বীরত্ব দেখাবেন, দেখান, আমি রেডি হয়ে বসে আছি। আমার ছেলেরা তখন ডিসিপ্লিনের বাইরে চলে যাবে, যা খুশি তাই করবে। আমি যে কথা বলতে চাইছিলাম, যে প্রশ্রয় দিতে দিতে, তোষণ করতে করতে আজকে অবস্থা এমন যে 2 লাখ লোক, 5 লাখ লোক রাস্তায় নেমে তারা পুলিশকে আক্রমণ করছে, থানা জ্বালিয়ে দিচ্ছে, আইপিএস অফিসারের উর্দি ছিঁড়ে নিচ্ছে। ওই কুলপি থানায় ওসির বউয়ের শাড়ি টেনে খুলে নিয়েছিল। এই মুসলিম তোষণ করতে করতে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাহলে পরে এরপর সাধারণ মানুষের নিরাপত্তা আর কোথায়? সবাই মনে করে মমতা ব্যানার্জি ভোটের জন্য মুসলিম তোষণ করছেন। মমতা ব্যানার্জি মনে করেন এই সাপকে আমি কন্ট্রোলে রাখতে পারবো। কিন্তু যখন মমতা ব্যানার্জি বুঝবেন, আচ্ছা মমতা ব্যানার্জি, আমি জানি না উনি কতটা পড়াশোনা করেন, উনি আবার ইসলামিক হিস্ট্রির নাকি স্নাতকোত্তর এরম একটা কিছু, একদম মানে সোনাই সোহাগা। আচ্ছা বলুন তো, কোন প্রকৃত ইসলামিক দেশে নারী রাষ্ট্রপ্রধান হতে পেরেছে? সৌদি আরব, বাহরিন, কুয়েত, ইরান, ইরাক, তুর্কিস্তান, কোন দেশে নারীরা রাষ্ট্রপ্রধান হতে পেরেছে? হ্যাঁ, বাংলাদেশ আর পাকিস্তানে হয়েছে, ইন্দোনেশিয়াতেও হয়েছে। কেন জানেন? বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এই 3টে দেশেরই পূর্বপুরুষ হচ্ছে হিন্দু, এদের ব্যাকগ্রাউন্ড হিন্দু কালচার আছে, তাই সেখানে নারী রাষ্ট্রপ্রধান হতে পেরেছে। কিন্তু আফগানিস্তান থেকে শুরু করুন, আফগানিস্তান থেকে শুরু করে নর্থ আফ্রিকার মরক্কো পর্যন্ত চলে যান, কোন ইসলামিক দেশে তো নারী রাষ্ট্রপ্রধান হতে পারেনি। তাই মমতা ব্যানার্জি, মুসলমানরা আপনার প্রতি যে ভক্তি দেখাচ্ছে, আপনি কি এটাকে সত্যি বলে মনে করছেন? যেদিন আপনাকে ছবল মারবে, যখন আপনি তাদের আসল রূপ বুঝতে পারবেন, যখন আপনি তাদের তাকিয়া চিনতে পারবেন, আল তাকিয়া চিনতে পারবেন, মমতা ব্যানার্জি, তখন আপনার জন্য বড় দেরি হয়ে যাবে, আর আমাদের জন্য, পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য বড় দেরি হয়ে যাবে। এই ইসলাম বাংলাকে গ্রাস করছে, আসামকে গ্রাস করছে, বিহারকে গ্রাস করছে, পশ্চিম উত্তরপ্রদেশকে গ্রাস করছে। আজকে এখানে এই যে জনসমাবেশ, যা জায়গায় জায়গায় আমাদেরকে আটকানোর পরেও এই জনসমাবেশ, এটা কি মমতা ব্যানার্জির প্রশাসনের ব্যর্থতাকে প্রমাণ করে দিচ্ছে না?
তার প্রশাসন যদি হিন্দুকে রক্ষা করতে পারত, তাহলে চাল নেই চুলো নেই তপন ঘোষের ডাকে তো এত লোক আসতো না ভাই। তপন ঘোষের ঘরে গিয়ে কেউ দেখেছো কত বড় প্যালেসে বাস করে, কত বড় রাজপ্রাসাদে বাস করে গিয়ে কেউ দেখেছো? বস্তির ঘরে বাস করে। সেই তপন ঘোষের ডাকে এত লোক আসে কেন? জবাব চাই মমতা ব্যানার্জির কাছে। কারণ মমতা ব্যানার্জি প্রশাসনে ব্যর্থ, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, সাধারণ নারীর ইজ্জত রক্ষা করতে ব্যর্থ, সাধারণ মানুষের ধর্ম রক্ষা করতে ব্যর্থ। তেহট্টে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল, মুর্শিদাবাদে বহু জায়গাতে সরস্বতী পুজো বন্ধ হয়ে গিয়েছে, হিন্দুর ধর্মীয় অধিকার বন্ধ। দুর্গা পুজোর বিসর্জন কবে হবে? মমতা ব্যানার্জি আদেশ দিচ্ছেন, ও মমতা দেবী একটু ঈদ আর মহরম কবে হবে একটু বলে দেখিয়ে দিন না ওদেরকে, যে তোমরা এই দিন নয় একদিন আগে পিছনে ঈদ আর মহরম করো। একটু বলে দেখিয়ে দিন না, একটু একদিন আগে পিছে ঈদ আর মহরম করো। তাহলে শুধু নরম মাটিতেই বেড়ালে আঁচড়াই মমতা দেবী? শুধু হিন্দুর ধর্মাচরণের উপরে আপনি বিধিনিষেধ লাগাবেন, আর মুসলমানদের জন্য শুধু আপনার হিজাব আর বোরখা? আমাদের দুর্গাপূজার বিসর্জন কেন আপনি বাধিত করলেন? তাহলে বলুন আপনার প্রশাসন অক্ষম, আপনার প্রশাসন অক্ষম, তারা মানুষকে ধর্মাচরণ করার স্বাধীনতা দিতে তারা অক্ষম। হিন্দুর ধর্মীয় অধিকারের উপরে আর কতটা হস্তক্ষেপ আপনি করবেন? কিছু দরকারি কথা বলবো বলে লিখে এনেছিলাম। একটা আইন পাস করেছেন, আইনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ ডিফেসমেন্ট অফ প্রপার্টি অ্যাক্ট। ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ ডিফেসমেন্ট অফ প্রপার্টি অ্যাক্ট অর্থাৎ কোথায় যদি সরকারি সম্পত্তি বা জনগণের সম্পত্তি কেউ ধ্বংস করে, কেউ নষ্ট করে, তাহলে পরে সেখানে জরিমানা করা হবে। অর্থাৎ ভিড় যদি আজকে বাস জ্বালায়, ট্রাম জ্বালায়, তাহলে সেই ভিড় যারা তাদেরকে জরিমানা করা হবে। শুনতে খুব ভালো এই আইনটা, যখন প্রথম আমি কোথায় শুনে খুব বাড়ি বাস মমতা ব্যানার্জি স্ট্রং পদক্ষেপ নিচ্ছে, তো সত্যি বলছি ভাই, আমি অভিনেতাও নয়, আমি রাজনীতিবিদও নই, তাই মনের কথাই বলছি। আমি বাইরে কোথায় একটা ছিলাম, যখন দেখলাম এই আইনটা পাস, 2-3 মাস আগের কথা বলছি, 3-4 মাস আগে, আরে মমতা ব্যানার্জি একটা বিরাট সাহসী পদক্ষেপ নিচ্ছে তো। কারণ মুসলমানরা সব জায়গায় জায়গায় গাড়ি চালায়, বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানরা সরকারি সম্পত্তি ধ্বংস করে। ওই কালিয়াচক থানা জ্বালিয়ে দিয়েছে, তো সেই জন্যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, আমি শুনে খুশি হয়েছিলাম। কিন্তু তারপর সময় যেতে যেতে আমি ভাবলাম, না, আমি তো বড় বোকামি করে ফেলছি। এই আইন সিলেক্টিভলি প্রযুক্ত হবে। যেখানে হিন্দুরা রিয়াকশন করবে, যেখানে হিন্দুরা রিয়াকশন করবে, সেখানে হিন্দুর পিছনে বাঁশ দেওয়ার জন্য শুধু আইনটা প্রযুক্ত হবে। আর কালিয়াচকে আর কালীগঞ্জে, এই আর কোথায় কোথায় থানা ভেঙেছে ভাই মনে পড়ছে না, বলো তো? হ্যাঁ, ভাঙড় থানা, সেদিন ভাঙড় থানা ভাঙলো। হ্যাঁ, কোন থানা ভেঙেছে জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ, ঢোলা থানা, ঢোলা থানা আগুন দিয়েছিল। সেখানে মমতা ব্যানার্জির প্রশাসনের বড় বড় অধিকারীরা বলুন তো, দায়িত্ব নিয়ে বলুন, 10,000, 20,000, 50,000 উন্মত্ত মুসলমান থানা ভাঙচুর করছে, আপনার ওই আইন আপনি ওখানে প্রয়োগ করতে পারবেন? বলুন, বুকে হাত দিয়ে বলুন। না শুধু হিন্দুর পিছনে বাঁশ দেওয়ার জন্য এই আইনটা চালু করছেন, শুধু হিন্দুর পিছনে বাঁশ দেওয়ার জন্য এই আইনটা চালু করছেন কেন? আপনি বুঝতে পারছেন, আপনার একটু দূরদৃষ্টি আছে, আপনি বুঝতে পারছেন হিন্দুরা রিয়াক্ট করবে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাই হিন্দুরা রিয়াক্ট করবে, তাই
তাই হিন্দুদেরকে আগে থেকে দাবিয়ে দেওয়ার জন্য আপনি আইন পাস করেছেন। কালিয়াচকের পালের গোনাকে অ্যারেস্ট করে প্রচার করুন যে 2 লাখ লোককে ওই কালিয়াচকের ওই মোল্লা মৌলবী খেপিয়েছিল, আগে প্রচার করে তাকে এক্সাম্পলারি শাস্তি আগে দিন, তারপরে আইন পাস করবেন। মমতা ব্যানার্জি, আপনি একটা নৈরাজ্য ডেকে এনেছেন এই রাজ্যে, আপনি একটা নৈরাজ্য ডেকে এনেছেন এই রাজ্যে। ওই দেখুন একটা বাজেট অ্যালোকেশন আমরা দিয়েছি, এবার মমতা ব্যানার্জির বাজেট, ওই বাজেটে দেখুন স্কুল শিক্ষা, হায়ার এডুকেশন, তার জন্য বাজেট বরাদ্দ আলাদা আছে, 10,000 কোটি টাকা আছে। আর শুধু মাদ্রাসা শিক্ষার জন্য আছে 2,800 কোটি টাকা। শুধু মাদ্রাসা শিক্ষা মাইনরিটি অ্যাফেয়ার্সের জন্য আছে 2,800 কোটি টাকা। আর ইরিগেশনের জন্য আছে তার থেকে কম টাকা। ভারী শিল্প, হেভি ইন্ডাস্ট্রি, তার জন্য আছে তার থেকে কম টাকা। আপনি মাদ্রাসা শিক্ষার প্রসার করতে চান? মাদ্রাসা শিক্ষা দিয়ে মুসলমানরা আধুনিকতার দিকে এগিয়ে আসবে? মাদ্রাসা শিক্ষা দিয়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হবে, স্পেস সায়েন্টিস্ট মাদ্রাসা থেকে তৈরি করবে নাকি? আপনি কি মুসলমান সমাজকে আর ওই 1400 বছর আগে অন্ধকারে ঠেলে দিতে চান? আপনি হেভি ইন্ডাস্ট্রি, ইরিগেশন, চাষির জন্য আপনি টাকা দিচ্ছেন না, আপনি মাদ্রাসার জন্য 2,800 কোটি টাকা আপনি মাদ্রাসার জন্য দিচ্ছেন। আপনি কার টাকা দিচ্ছেন মমতা ব্যানার্জি? আপনি কার টাকা দিচ্ছেন? আপনি তো নাকি কালীঘাটের বস্তি বাড়িতে থাকেন, হাওয়াই চটি পরেন, আপনার বিরাট ইমেজ ছিল, তাই আপনি তো ডোনাল্ড ট্রাম্প নন যে ম্যানহাটনে আপনার বিরাট বিরাট এস্টেট আছে। তাই আপনি তো সরকারের টাকা দিন, নাকি আপনার ভাইপো কার্তিক এত রোজগার করেছে যে তার টাকা দিচ্ছেন? মাদ্রাসার জন্য কার টাকা দিচ্ছেন? মাদ্রাসার জন্য কার টাকা দিচ্ছেন? আমাদের টাকা, আমাদের টাকা আপনি মাদ্রাসার জন্য দেওয়ার জন্য আপনাকে ভোট দেওয়া হয়েছে। কালিয়াচক থানা জ্বালিয়ে দেওয়া, ঢোলা থানা জ্বালিয়ে দেওয়া, ধুলাগড় কি হলো? ধুলাগড়ের মানুষ কাঁদছে, কেন রক্ষা করতে পারলেন না? কিছুই হয়নি। আপনার নিজের ব্যক্তিত্ব কতখানি হানি হচ্ছে বুঝতে পারছেন না? বলছেন কিছুই হয়নি, হাত নেড়ে বলছেন। তাই বন্ধু, মমতা ব্যানার্জিকে সমালোচনা করতে ভালো লাগে, কিন্তু তাতে কাজ হবে না, তাতে কাজ হবে না। তোমাদের মোদি ভাই, মোদি দাদা তো দিদি ভাইয়েরা তো তোমাদেরকে তুলে দিয়েছে, তাই সমালোচনা করে কি করবে? আজকে অজয়জি এখানে বসে আছেন, আমরা মমতা ব্যানার্জির সমালোচনা করছি। 3.5 লক্ষ কাশ্মীরি হিন্দু, তারা মুসলমানের লাঠি খেয়ে তারা আজকে রিফিউজি হয়ে জম্মুতে, দিল্লিতে বসবাস করছে। 27 বছর হয়ে গেল, 1990 সালে তারা বিতাড়িত হয়েছে। তাদের কাউকে কাশ্মীরের ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন না, কাশ্মীরের মাটিতে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন না। তাও না হয় বুঝলাম কাশ্মীরে আপনার রুল চলেন, আপনি অসহায়, বেশ। কিন্তু জম্মু কাশ্মীরে আজকে নরেন্দ্র মোদীর দল সরকার করছেন, সেখানে রোহিঙ্গা মুসলমান গিয়ে জম্মুতে কি করে বসে গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। রোহিঙ্গা মুসলমান যারা বার্মা থেকে এসেছে, বাংলাদেশ তাদেরকে ঢুকতে দেয়নি, জানেন? বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে রোহিঙ্গা বার্মিজ মুসলমানদেরকে বাংলাদেশ ঢুকতে দেয়নি। কিছু লোক জোর করে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছিল, তাদেরকে সমুদ্রের দ্বীপে, বঙ্গোপসাগরের দ্বীপে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা। আমাদের কি দায় আছে যে বার্মার আমরা পূর্ববঙ্গের রিফিউজিদেরকে নাগরিকত্ব দিতে পারছি না, আমরা কাশ্মীরি হিন্দুদেরকে তার মাটিতে ফিরিয়ে দিতে পারছি? বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্য জম্মু কাশ্মীরে রোহিঙ্গা মুসলমান কি করে আছে? বিজেপি জবাব দিতে পারবে? নরেন্দ্র মোদী জবাব দিতে পারবে? তাই মোদী ভাই তো দিদি ভাইয়ের হাতে তোমাদেরকে সঁপে দিয়েছে। ভাই, আমার অনেক সমর্থক আছেন, শুভানুধ্যায়ী আছেন, যারা বিজেপিকে বড় ভালোবাসেন। তারা আমার কথা শুনে তাদের ভালো লাগবে না,
কিন্তু এখানে কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? ধুলাগড় নিয়ে কেন বিজেপি লড়াই করলো না? কেন কালিয়াচক নিয়ে লড়াই করলো না? কালিয়াচকের তন্ময় তিওয়ারি যে গুলি খেয়েছিল ৩রা জানুয়ারি, তার বাড়ির সামনে মন্দিরটা রক্ষা করতে গিয়ে সেই তন্ময় তিওয়ারির পায়ের হাড় নষ্ট হয়ে গেছে। আমরা এনআরএসে তার চিকিৎসা করিয়ে পায়ে স্টিলের পাত বসিয়েছি, সেখানে পচন ধরেছে, আবার অপারেশন করে এখন আপনারা যান এনআরএসে গিয়ে তন্ময় তিওয়ারিকে দেখতে পাবেন। কালিয়াচকের জিহাদি মুসলমানের গুলিতে আজকে চিকিৎসাধীন। তার খরচ দেওয়ার জন্য মমতা ব্যানার্জির হাতে পয়সা নেই। মাল খেয়ে যারা মরবে, হজে যারা মরবে, তাদের জন্য মমতা ব্যানার্জি পয়সা অ্যালট করছেন। কেন না? হিন্দুত্ব পরে, হিন্দুর ভোট পরে পাওয়া 14 আনা, হিন্দুর ভোট ফ্রিতে পাওয়া যায়। আর মুসলমানের ভোট পাওয়ার জন্য মুসলমানের পায়ে শুধু তেল দিতে হয় তাই নয়, ওই ইমাম বরকত আর তোয়া সিদ্দিকী প্রায় মমতা ব্যানার্জিকে ধমকি দিচ্ছেন, তোমার কান ধরে টেনে নামিয়ে দেবো। কি সম্মানের কথা! মমতা ব্যানার্জিকে পাশে বসিয়ে এই রেড রোডে ওই 2012 সালে না 2011 সালের আর ঈদের জমায়েতে এই ইমাম বরকতি বলেছিল, আমরা মমতা ব্যানার্জিকে চিফ মিনিস্টার করেছি, আমাদের কাজ যদি পূরণ না, আমাদের দাবি আদায় না হয়, আমরা আবার তাকে টেনে নামিয়ে দেবো। বারবার মমতা ব্যানার্জিকে পাশে বসিয়ে রেখে এই মৌলবীরা তারা হুমকি দিচ্ছে। আর মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর গুন্ডা বাহিনী শুধু হিন্দুর পিছনে লেগে আছে। কি বিরক্ত মমতা ব্যানার্জির! কি বিরক্ত মমতা ব্যানার্জির! তাই ভাই, সেই শুরু হয়েছে সিপিএম এর আমলে ধানতলা পানতলা দিয়ে, সেই শুরু হয়েছে 1984 সালে ডিসি পোর্ট বিনোদ মেহতার নৃশংস হত্যাকাণ্ড দিয়ে সিপিএম এর আমল। 2010 সালে 2008 সালে ওই পাঁচলা বাজার লুট দিয়ে, সেই 2010 সালে দেগঙ্গার 8খানা গ্রাম চালিয়ে দিল, আর্মির গাড়ি চালিয়ে দিল। 2010 সালে দেগঙ্গায় কজন মুসলমান কালপ্রিটকে ধরেছেন, কটা কেস করেছেন? আর এখন চলছে রূপনগর, তারানগর, নলিয়াখালী, ধুলাগড়, তেহট্ট। গোটা পশ্চিমবঙ্গটাকেই তো নলিয়াখালী, তেহট্ট আর চোপড়া, রামগঞ্জ, রামগঞ্জে আমাদের রথের উপর আক্রমণ হয়েছিল। গোটা পশ্চিমবঙ্গটাকেই তো এই করে দিচ্ছেন। ভাই, কিছু মনে করো না, আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, তিনি হিন্দুদেরকে যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছেন বলে। বলে এই সুযোগ নেবে, বলে এই সুযোগ নেবে পুলিশ প্রশাসন, তাদের মধ্যে থেকেও তোমাদের সমর্থক পাবে। কেন তাদেরও আত্মীয় স্বজন কোথাও না কোথাও অত্যাচারিত, তিথি বিরক্ত হচ্ছে। লালবাজারের ভিতরে আমার পত্রিকা 20খানা বিক্রি হয়, লালবাজারের ভিতরে আমার স্বদেশ সংহতি সংবাদ কমপক্ষে 20খানা বিক্রি হয়। তাই আর ভয় করো না, আমরা পূর্ববঙ্গকে বাঁচাতে পারিনি, আমাদের পূর্বপুরুষরা বাঁচাতে পারেনি। এইবার পশ্চিমবঙ্গ যাওয়ার পালা। এবার তফাৎ হচ্ছে, আর নেহরু নেই, গান্ধী নেই, আর বিধান রায় নেই। এবার আছে শুধু সাধারণ আমার নমশূদ্র, আমার হাড়ি বাউড়ি বাগদি, আমার জেলে কৈবর্ত পদ কাউরা কর্মক্ষত্রিয়, আমার ডোম, আমার সাঁওতাল, আমার মাহাতো, এরা আছে এই বাংলার মাটিকে বাঁচানোর জন্য। তোমরা সংকল্প করো, তোমরা সংকল্প করো, তোমরা সংকল্প করো। মমতা ব্যানার্জি তোমাদের জন্য লড়াইয়ের ময়দান উন্মুক্ত করে দিয়েছেন। কোনো কথা নয়, কোনো বাণী নয়, বাংলার মাটি বাঁচানোর জন্য। ওই জিহাদি সন্ত্রাস গোটা পৃথিবীকে জ্বালিয়ে খাচ্ছে যে জিহাদি সন্ত্রাস, সেই জিহাদি সন্ত্রাস সম্বন্ধে আজ বিশ্বের জনমত জাগ্রত হয়েছে। তাই তো ডোনাল্ড ট্রাম্প জিতেছে। ওই মিডিয়ারা বলেছিল, ওই ফুট্টি বাজার বলেছিল, ওই হিন্দুস্তান টাইমসের সৌম্য দাস বলেছিল যে ট্রাম্প জিতবে না, হিলারি জিতবে। এখানেও বলেছিল মোদি জিতবে না। কিন্তু গোটা পৃথিবীতে এই ইসলামিক জিহাদ, ইসলামিক সন্ত্রাস, ইসলামিক অ্যাগ্রেশন, ইসলামিক এক্সপ্যানশন, এর বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে চেতনা জাগ্রত হয়েছে। তাই ওখানে ডোনাল্ড ট্রাম্প জিতেছে, তাই ওখানে পুতিন রাজত্ব করছে, তাই আজকে ইউরোপে গিয়ে উইল্ডার জিতছেন। এই যে চেতনা, এই যে সচেতনতা, এটাকে কাজে লাগাও। মমতা ব্যানার্জি তোমাদেরকে রক্ষা করতে পারেননি। বারবার আমাদের মানুষ রক্তাক্ত হয়েছে, পুলিশ মার খেয়েছে, ডিসি পোর্ট
বিনোদ মেহতা ইসলামিক জিহাদিদের হাতে নিহত হয়েছেন। ওই পান্তরাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনিতা দেওয়ান ধর্ষিতা ও নিহত হয়েছেন। তাপস চৌধুরী কলকাতার পুলিশ মুন্নি ইকবালের হাতে নিহত হয়েছে। তাই এরা পুলিশ নিজেকে বাঁচাতে পারবে না, পাবলিককে বাঁচাতে পারবে না। আজকে আমার বাংলার যুবক যারা আজকে আসতে পারেনি তাদের সকলের কাছে এই বার্তা দিয়ে দাও যে ঘর থেকে বেরোতে হবে, রাস্তাকে নিরাপদ করতে হবে, তা না হলে ওই বিপদ, ওই জাহাজ তোমার ঘরে এসে ঢুকবে। আর ভাই তোমরা দেখেছো কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজি তার বক্তব্য রাখতে রাখতে তার শেষ অংশে কিরকম তিনি উত্তেজিত আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন। আমার মনে হচ্ছিল তার হয়তো প্রেসার বেড়ে গিয়েছে। আমার প্রেসার বাড়ে না, আমার প্রেসার বাড়ে না, আমি রক্তপাত দেখার জন্য প্রস্তুত হয়ে আছি। কার্তিক মহারাজের কিরকম প্রেসার বেড়ে গিয়েছিল তোমরা দেখেছো। তাই আজকে আমরা আহ্বান জানাচ্ছি তোমার এলাকায় এলাকায় ওই জিহাদের হাত থেকে, ওই আগ্রাসী ইসলাম, ওই সম্প্রসারণবাদী ইসলামের হাত থেকে নিজের মাটি বাঁচাতে, নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে, নিজের মঠ মন্দির বাঁচাতে, নিজের দুর্গাপূজার শোভাযাত্রা বিসর্জনের শোভাযাত্রা বাঁচাতে তোমরা প্রস্তুতি নাও। যে যে রকমের যা রকমের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নাও। ভারত মাতা কি জয়। হিন্দুর শক্তি, হিন্দু সংহতি জিন্দাবাদ।